তুমি কি আজ আসবে সোহেল, নাকি আমি একা একাই চলে যাব? সোহেলের চোখে মুখে বিস্ময়। সে নরম হলো, ভীতু স্বরে বলল, আমায় ক্ষমা করে দিয়েন ম্যাডাম, আমার ভুল হয়ে গেছে। কথাটা আপনার আগেই বলা উচিত ছিল, কিন্তু বলিনি। ভেবেছিলাম পারবো, কিন্তু রাস্তা জ্যাম থাকায় পারিনি ম্যাডাম। আমায় প্লিজ ক্ষমা করে দিন। সোহেলের কথা শুনে আদ্রিতার চোখ মুখ কেমন একটা হয়ে গেল। সে চিন্তিত স্বরে বলল, কি হয়েছে সোহেল, বাড়ির সবাই ঠিক আছে তো? সোহেল গাড়ি থামিয়ে নীরবে বলল, সবাই ঠিক আছে ম্যাডাম। আসলে হয়েছে কি, এতদিন বন্ধ থাকার কারণে সকালের দেরিতে ঘুমানোর একটা অভ্যাস হয়ে গিয়েছে। কাল আচমকা আপনার কল আসায় আমি বুঝতে পারিনি। রাতে অ্যালার্ম দিয়ে ঘুমিয়েছিলাম, কিন্তু আমার ঘুম ভাঙে 9টায়। আমি তখনই বেরিয়ে পড়ি। ভেবেছিলাম রাস্তায় জ্যাম থাকবে না, দ্রুত স্পিড বাড়িয়ে চলে আসব, কিন্তু রাস্তায় আমি আটকা পড়ি। আমার সন্ধ্যা হয়ে যাবে পৌঁছাতে পৌঁছাতে। আমি কি করব বুঝতে পারছি না ম্যাডাম। আদ্রিতা চুপ করে বসে রইল, কিছু ভাবল। নীরবে দীর্ঘশ্বাস ফেলে বলল, তোমার আর আসতে হবে না সোহেল, আমি এখান থেকেই বাসে করে চলে আসব। তুমি বরং ব্যাংক কর। সোহেল অপরাধীর স্বরে বলল, আমায় ক্ষমা করে দিয়েন ম্যাডাম, আমি বুঝতে পারিনি। ইটস ওকে, আর ক্ষমা চাওয়ার প্রয়োজন নেই, তুমি ব্যাক করো। আচ্ছা ম্যাডাম। ফোন কেটে গেল। আদ্রিতা চুপচাপ বসে কি করবে ভাবছে। ফারিস প্রশ্ন করলো, কি হয়েছে? আমার গাড়ি আসবে না। কেন? লেট হবে অনেক। আপনি কি এখানে একা এসেছিলেন? না, বন্ধুদের সাথে। তাহলে তারা কোথায়? আদ্রিতা কিছুক্ষণ চুপ থেকে শুরু থেকে বলল আবার, আসলে বন্ধুদের সাথে দুদিনের ট্যুরে এসেছিলাম, কিন্তু এখানের একটা হসপিটালে আমার কাজ পড়ে যাওয়ায় আমি থেকে যাই। ওরা কাল রাতে চলে যায়। আমার গাড়িটাকে আসতে বলেছিলাম, কিন্তু রাস্তায় জ্যাম পড়ায় ড্রাইভার আটকা পড়ে। ওর এখানে আসতে আসতে সন্ধ্যা হয়ে যাবে, তাই ওকে আসতে বারণ করেছি। ভাবছি বাসে টাসে চলে যাব। ফারিস মাথা নাড়িয়ে বলল, ও আচ্ছা, বুঝেছি বুঝেছি। জি, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমায় সাহায্য করার জন্য, তবে এবার আমায় যেতে হবে। কথাটা বলে নিচে পড়ে থাকা সরঞ্জামগুলো উঠিয়ে আস্তে আস্তে বসে থেকে উঠে দাঁড়ালো আদ্রিতা। পায়ের যন্ত্রণা অনুভব হচ্ছে প্রচুর, কিন্তু কি করার, তাকে তো যেতেই হবে। আদ্রিতা ফারিসকে ছাড়িয়ে খুঁড়িয়ে খুঁড়িয়ে হেঁটে যেতে যাবে, তার আগেই তার হাত ধরে বসলো ফারিস। আদ্রিতা দাঁড়িয়ে পড়ল, জিজ্ঞাসু সূচক চাইল ফারিসে পানে। ফারিস উল্টো দিকে ঘুরেই পড়ল, বাসে যাওয়ার প্রয়োজন নেই, আমার সাথে চলুন, আমিও ঢাকায় যাচ্ছি। আদ্রিতা অবাক হলো, দ্বিধাহীন স্বরে পড়ল, আপনার অসুবিধা হবে না তো? ফারিস ঘুরে তাকালো, আদ্রিতার চোখে চোখ রেখে শান্ত স্বরে শুধালো, আপনার পায়ের যন্ত্রণার চেয়ে কম। বিকাল পেরিয়ে সন্ধ্যা নেমেছে প্রকৃতি জুড়ে। থমথমে চারপাশ, শুনশান নীরবতা বিরাজ করছে গাড়ি জুড়ে। ফারিস চুপচাপ ড্রাইভ করছে, পাশে আদ্রিতা বসা। ফারিস 1 ঘন্টার মতো হবে গাড়ি চালাচ্ছে। আদ্রিতা পায়ে ব্যথা অনুভব হচ্ছে, গাড়ির সব জানালা বন্ধ, শীত লাগছে খানিকটা। আদ্রিতা অনেকক্ষণ পর বলল, সামনে কোনো চঙের দোকান পেলে দাঁড়াবেন তো, চা খাবো। ফারিস সে কথার উত্তর দিল না, উল্টো বলল, আপনার কি খিদে পেয়েছে? আদ্রিতার দ্বিধাহীন উত্তর, খানিকটা, ও, তবে ভাতের খিদে নয়। ফারিস বিস্মিত কণ্ঠে বলল, মানে? মানেটা হলো চায়ের খিদে। ফারিস তার কপাল চুলকে বলল, দুপুরে খেয়েছিলেন? অল্প স্বল্প। ফারিস আর কিছু বলল না। তার কল আসলো। ফারিস কানে ব্লুটুথ দিল, বলল, বলো আদিপ। আপনি কি বেরিয়ে পড়ছেন ভাই? 1 ঘন্টা হবে বেরিয়েছি, কিছু কি বলবে? আদিপ দোনামোনা করলো, কিছু বলতে চাইছে ঠিকই, তবে এখন বলবে কিনা ভাবছে। ফারিস বুঝি আদিপের দ্বিধাটা বুঝলো, সে বলল, কি হয়েছে আদিপ? আসলে ভাই, দ্বিধা না করে সরাসরি বলো কি হয়েছে। ভাই বাড়িতে পুলিশ এসেছিল। সঙ্গে সঙ্গে গাড়িতে ব্রেক কষলো ফারিস। আদ্রিতা চমকে উঠল ফারিসের এহেন কাণ্ডে, হতভম্ব হয়ে তাকালো ফারিসের দিকে। কিছু বলার আগেই ফারিস নিজের ঠোঁটের আঙ্গুল দিয়ে বোঝালো চুপ থাকতে। আদ্রিতা চুপ থাকলো। ফারিস গাড়ি থেকে নামলো, কিছুটা দূরে দাঁড়িয়ে পড়ল, জানা নেই ভাই, আপনার খোঁজ নিল শুধু। বললাম কক্সবাজারে আছে, অমনি চলে গেল। বাড়ি সার্চ করেছিল নাকি? না ভাই, তেমন কিছু করিনি, আর করলেও তো কিছু পেতো না, বাড়িতে তো কিছুই থাকে না। তা ঠিক, কিন্তু এলো কেন?
জানি না ভাই, আপনাকে দেখা করতে বলেছে। ফারিস কিছুক্ষণ চুপ থাকলো, নিজেকে পুরোপুরি ধাতস্থ করে স্বাভাবিক কণ্ঠে বলল, তুমি ঘাবড়িও না আদিব, আমি এসে দেখছি। আচ্ছা ভাই, সাবধানে আসবেন। ঠিক আছে, তুমি চিন্তা নিও না, খেয়ে দিয়ে নিশ্চিন্তে ঘুমাও। ওখানে কার্যক্রম সব ঠিক আছে তো? আছে ভাই। আচ্ছা। ফোন কাটলো ফারিস, তবে ভাবনায় পড়লো একটু, পুলিশ কেন আসবে তাকে খুঁজতে? মেসেঞ্জারের চ্যাটিংয়ে ব্যস্ত আজিতা, তার বন্ধুরা লাগাতার মেসেজ দিচ্ছে সে কোথায়, গাড়ি পৌঁছেছে কিনা, কখন আসবে, ইত্যাদি ইত্যাদি। আজিতা ছোট করে লিখেছে, হ্যাঁ পৌঁছেছে, আমি ফিরছি। ব্যাস, সঙ্গে সঙ্গে সবার মেসেজ, জাকুকে সাবধানে আসিস। আজিতা মিষ্টি আসলো, ফোন রেখে চোখ রাখলো ফারিসের দিকে, লোকটাকে চিন্তিত দেখাচ্ছে। আজিতা আওয়াজ করলো, উচ্চ স্বরে পড়ল, আমরা কি যাব মিস্টার বখাটে? ফারিসের টনক নলো, সে প্রায় ভুলে গিয়েছিল তার সাথে আজিতাও আছে। ফারিস দ্রুত গিয়ে গাড়িতে বসলো, আর ভাবলো না বিষয়টা অতটাও গুরুতর কিছু না। ফারিস আবার গাড়ি ড্রাইভিং করা শুরু করলো। আজিতা তার পানে তাকিয়ে কিছুক্ষণের নীরবতা ছাড়িয়ে প্রশ্ন করলো, কিছু কি হয়েছে? আপনার চিন্তিত লাগছে। ফারিস নিরুত্তর। আজিতা আবারও প্রশ্ন করলো, বলবেন না? আপনাকে বলা প্রয়োজন মনে করছি না। আজিতা আর কিছু বলল না। এ কথার পিঠে আর কোনো কথাই থাকতে পারে না, তবে মনে মনে দুটো গালি দিল। আজিতা মুখ ফুলিয়ে বসে। তার ফোন বাজলো, মা কল করেছে। মায়ের নম্বর দেখেই বিরক্তিতে চোখ মুখ আরও শক্ত হয়ে আসে আজিতার। রোজ ফোন করে একই প্রশ্ন করে, কবে আসবি? আরাফাতকে কবে আসতে বলবো? আজিতা খানিকটা বিরক্তি নিয়েই ফোনটা তুলে পড়ল। কি হয়েছে মা? অপর প্রান্তে থাকা আজিতার মা বলল, রেগে যাচ্ছিস কেন? রাখবো না তো কি করব? একই প্রশ্ন বারবার কেন করো? আমি ফিরলে তো বাড়িতেই ফিরবো। তোর তো আজ আসার কথা। আজিতা তপ্ত নিঃশ্বাস পেল, চোখ বন্ধ করে পড়ল, আমি আসছি মা, আমি গাড়িতে আছি এখন। কালকে সকালে বা রাতের মধ্যেই আসছি। আজিতার মা খুশি হলেন, উত্তেজিত হয়ে বললেন, তাহলে কাল বিকালে আরাফাতকে আসতে বলি। রাগে মাথা গজগজ করে উঠল আজিতার। যাও মাথা শান্ত রেখেছিল তাও গেল। সে ক্ষিপ্ত মেজাজ নিয়ে বলল, কালকেই আসতে বলতে হবে তোমার? বিয়ে যখন করব বলেছি তখন তো করবই, এত তাড়ার কি আছে? আজ আর ফোন দিবে না, রাখছি। মায়ের কিছু বলার আর অপেক্ষা করলো না আজিতা, কল কাটলো। রাগে ক্ষিপ্ত হয়ে বলতে লাগলো, এই মা এত বাড়াবাড়ি কেন করছে? সারা দিন জার্নি করে বাড়ি ফিরে কালকেই দেখা করতে হবে এই আরাফাতের সাথে। যত সব উল্টোপাল্টা কাহিনী। ইঞ্জিনিয়ার বলে কি এত তাড়াহুড়ো করতে হবে? রাগে ফুঁসতে লাগলো আজিতা। সে এক প্রকার ভুলে গিয়েছিল তার পাশে ফারিস নামের এক যুবক আছে। আজিতার রাগের মাঝে গাড়িতে জোরে ব্রেক কষলো ফারিস। সঙ্গে সঙ্গে হুঁশ আসলো আজিতার। সে চাইলো ফারিসের দিকে। ফারিস ডান দিকটা দেখলো, আলোকিতা একটা টঙের দোকান। ফারিস বলল, টঙের দোকানে চলুন যাই। ফারিস বের হলো। আজিতা ঠাই বসে। ফারিস গাড়ির দরজা খুললো। আজিতাও ধীরে ধীরে বের হলো। ফারিস এগিয়ে এসে বলল, পারবেন? আজিতা চাইলো ফারিসের দিকে, শীতল স্বরে বলল, আমার হাতটা একটু ধরুন, ঠিক পারবো। আজিতার কাজে ফারিস ভরকালো, প্রশ্ন করলো, আমি ধরবো? ধরুন। ফারিস দ্বিধাহীন ধরলো। এর আগেও সে দুবার হাত ধরেছিল আজিতার, কিন্তু সম্মতিতে ধরেছে বলে তার কেমন লাগছে। আবার সেই অজানা অনুভূতির দানা বাজছে। 5 সেকেন্ডের রাস্তায় আজিতা খুঁড়িয়ে খুঁড়িয়ে হেঁটে সময় নিল 2 মিনিট। ফারিস অধৈর্যশীল মানুষ, তবুও ধৈর্য রাখলো কাজে। আজিতাকে বসালো টঙের দোকানের সামনে থাকা ছোট বেঞ্চে। ফারিস প্রশ্ন করলো, কি খাবেন? 1 কাপ দুধ চা আর টোস্ট বিস্কুট। ফারিস তাই চাইলো। দোকানিও তাদের বসতে বলে বানাতে শুরু করলো। ফারিস বসলো আজিতার সামনের বেঞ্চে। মিনিট 4 যেতেই চা আর বিস্কিট দিল দোকানি। তারা খেলো। কিছু ছেলে পেলে হেঁটে যেতে যেতেই পড়লো। কথাটা ফারিস আজিতা দুজনেই শুনলো। ফারিস এখানে কোনো ঝামেলা চায় না, তাই চুপচাপ কথাগুলো হজম করে নিল। আজিতা মৃদু হাসলো, যেটা চোখ এড়ায়নি ফারিসের। 15 মিনিটের মতো সময় পার হলো। ফারিস চায়ের বিল দিতে গেলে আজিতা অর্ধেক দিতে চাইলো। ফারিস বারণ করতে বলল, প্রয়োজন নেই। আজিতা বসা থেকে উঠে দাঁড়ালো। পায়ের জন্য বড্ড পীড়া হচ্ছে তার। ফারিস আচমকাই কোলে তুলে নিল আজিতাকে। ফারিসের কাজে আজিতা ঘাবড়ে গিয়ে ফারিসের সাথে হাতা খামছে ধরলো। ভয়ার্ত কণ্ঠে বলল,
কি করছেন? ফারিস জবাব দিল না, দ্রুত গাড়িতে বসিয়ে দিয়ে আজিতার চোখে চোখ রেখে বলল। কিছুই না। তপ দেখে বসে রইল আজিতা, আর কিছু বলতেই পারল না, অথচ বলার মতো অনেক কিছু ছিল। ফারিস গাড়ি চালাতে শুরু করলো আবার, তার মধ্যে কোনো দ্বিধা নেই, যেন একটা মেয়েকে কোলে তুলে নেওয়া কোনো বিশেষ ব্যাপারই না। ধীরে ধীরে সময় করালো, শীত যেন ধীরে ধীরে বাড়ছে। আজিতা তার ব্যাগ থেকে চাদর বের করে গায়ে জড়িয়ে নিল। ফারিসের গায়ে তখনও শুধু শার্ট জড়ানো। হঠাৎ ফারিস প্রশ্ন করলো। আরাফাতকে? আজিতা থতমত খেলো, আশেপাশে তাকিয়ে পড়ল। আমায় বলছেন? ফারিস বিরক্ত হলো, চোখ মুখ কুচকে পড়ল। এখানে আপনি ছাড়া আর কি কেউ আছে? আজিতা কিছু সময় চুপ থেকে বলল। তাও ঠিক। তাহলে বলুন আরাফাতকে। আপনার বলা প্রয়োজন মনে করছি না। ফারিস বিনিময়ে কিছু বলল না। আসানাক হেসে উঠল, শব্দ করে হাসলো, অদ্ভুত সুন্দর দেখালো সেই হাসি। আজিতা মুগ্ধ নয়নে তাকিয়ে রইল ফারিসের হাসির পানে। ছেলেটা হাসলে এত চমৎকার কেন দেখায় কে জানে। আজিতা আনমনা হয়ে বলে উঠল। এখানের হাসার মতো কিছু কি ছিল? সত্যি কি কিছুই ছিল না? আমার কেন যেন মনে হলো এখানে হাসার মতো অনেক কিছুই ছিল। আজিতা আর কিছু বলল না, সে পর্যবেক্ষণ করতে রাখলো ফারিসকে। উজ্জ্বল শ্যামবনের এই পুরুষটির সাথে তার কতবার দেখা হয়েছে গোনা হয়নি, তবে হিসাব করলে অনেকবারই হয়েছে, যা কাঙ্ক্ষিতের চেয়ে অনাকাঙ্ক্ষিতই বেশি। ছেলেটার চোখের পাশে থাকা কাটা দাগটা অদ্ভুত সুন্দর দেখতে, গায়ের গঠন, উচ্চতা, কথার ধরন, রাগ সব মিলিয়ে পারফেক্ট এক সুদর্শন যুবক। আজিতার কাছে ফর্সা ছেলেদের চেয়ে শ্যাম বনের পুরুষদের বেশি সুন্দর লাগে। তাদের ফ্রেন্ড সার্কেলের সবচেয়ে সুদর্শন ছেলে আশরাফ যেমন ফর্সা তেমন শারীরিক গঠন, অথচ আজিতা কখনোই আকৃষ্ট হয়নি তাতে। মৃদুল রনিও যথেষ্ট সুদর্শন, তাদেরকেও বন্ধু ব্যতীত অন্য কোনো নজরে কখনো দেখেনি আজিতা। ছোটবেলা থেকেই পুরুষ মানুষের ওপর আজিতার আকৃষ্টতা কম, কিন্তু এই প্রথম যেন ফারিসের উপর সে আকৃষ্ট হয়েছে, তাও দারুণভাবে। আজিতার টনক নড়ল, এগুলো কি ভাবছে, ছি। আজিতা চোখ সরিয়ে অন্যদিকে ঘুরে চাইল, তার লজ্জা লাগছে হঠাৎ। ভাগ্যিস ফারিস বুঝতে পারেনি সে তাকে দেখছিল। এ দেখা তো যেন তেন দেখা নয়, গভীরভাবে দেখা। আজিতা চোখ বুজে নিল, একটু ঘুমানোর দরকার। মিনিট 15 পার হতেই আজিতা ঘুমিয়ে পড়ল। এতক্ষণ পর ফারিস তার পানে চাইল, মৃদু একস্বরে আওড়ালো। হৃদয় বুঝি ধীরে ধীরে প্রেমা রোগে আসক্ত হচ্ছে ডাক্তার ম্যাডাম। আপনিও মরছেন, আমিও মরছি, অথচ প্রকাশ করতে দুজনেই নারাজ। ফারিস চুপ হয়ে গেল, ভাবনাগুলো বিষাক্ত লাগছে, কথাগুলো তার চেয়েও তেতো। ফারিস ড্রাইভিংয়ে নজর দেওয়ার চেষ্টা চালালো, মনে মনে বলে উঠল আবার। যে প্রেম প্রকৃতির বুকে শোভা পায় না তাকে কি আদৌ প্রেম বলে? রাতের জ্যোৎস্না ভরা আলো ফুটিয়েছে ধরণী জুড়ে। ঘড়ির কাঁটায় প্রায় রাত 10টা ছাড়িয়ে। অন্ধকারে টইটুম্বর চারপাশ। ফারিস নীরবে ড্রাইভ করছে, মাঝে একবার থামিয়ে গায়ে জ্যাকেট জড়িয়েছিল শুধু। আজিতা ঘুমানো, কপাল জুড়ে ছড়ানো তার অবাধ্য কেশ। বাতাসের ছোঁয়া বিন্দু মাত্র নেই গাড়িতে। জানালা কপাট সবই বন্ধ। ফারিসের নজর বারবার যাচ্ছে আজিতার চুলগুলোর দিকে। তার ইচ্ছে করছে হাত দিয়ে চুলগুলো সরিয়ে দিতে, কিন্তু দিচ্ছে না। মন তার সরাতে চাইলেও বিবেক বড্ড আটকাচ্ছে। এমন চাঁদনি ভরা রাতে পাশে ঘুমন্ত মেয়ে মানুষ নিয়ে ড্রাইভ করা যেন খুবই বিশ্রী একটা ব্যাপার। ফারিসের মাথায় বিচ্ছিরি সব চিন্তা আসছে, শয়তানের লাড়া দেওয়ার মতো বিচ্ছিরি কাণ্ড। গাড়িতে লাইট জ্বলছে, আজিতার মুখখানা আধো আধো দেখা যাচ্ছে চুলের কারণে। ফারিস চোখ সরিয়ে নিল, কেমন যেন পাগল পাগল লাগছে নিজেকে। ফারিস গাড়ি থামালো, বার কয়েক নিঃশ্বাস ছাড়লো। এত বেশি অস্থির লাগছে কেন? এতক্ষণ তো সব ঠিকই ছিল। ফারিস কোনো উত্তর না পেয়ে তীক্ষ্ণ স্বরে ডাকলো আজিতাকে, বলো। এই যে ডাক্তার ম্যাডাম, আপনি কি আমার কথা শুনতে পাচ্ছেন? আজিতার হেলদোল আসলো না। ফারিস চরম বিরক্ত নিয়ে আবার ডাকলো, বলো। এই মেয়ে শুনছেন? উঠুন দ্রুত। আজিতা তাও উঠল না, সে গভীর ঘুমে মগ্ন ছিল। ফারিসের কেমন বিতৃষ্ণা লাগলো, গাড়িতে থাকা পানির বোতলটা হাতে নিল। 8-5 কিছু না ভেবেই মুখে পানি ছুঁড়ে মারল আজিতার। ঠান্ডার মধ্যে আচমকা চোখে মুখে পানি পড়তেই ভূত দেখার মতো লাফ মেরে উঠল আজিতা। তার সামনে চুল গেছে ভিজে চুয়ে চুয়ে পানি পড়ছে।
আজিতা হতভম্ব হয়ে হাত দিয়ে মুখের পানিটুকু মুছল। আতঙ্কিত কণ্ঠে ফারিসের দিকে তাকিয়ে বলল, কি হয়েছে? কি হয়েছে? ডাকাতে কি আটক করেছে আমাদের? ফারিসের তড়িৎ উত্তর। ডাকাত না, ভূতে। আজিতা অবাক হয়ে পড়ল। খিদে পেয়েছে আমার, একটানা গাড়ি চালিয়ে আমি ক্লান্ত। আজিতা ফ্যাল ফ্যাল চোখে ফারিসের পানে তাকিয়ে। অদ্ভুত তো, খিদে পেয়েছে, সে এক্ষেত্রে কি করতে পারে? অবশ্যই গাড়িতে বসে রান্না বান্না করে খাওয়াতে পারবে না। আজিতা কতক্ষণ ফারিসের দিকে তাকিয়ে থেকে বলল, আমি কি আপনার রান্না করে খাওয়াবো? না, আমার সাথে ওই সামনের রেস্তোরাঁয় গিয়ে উদ্ধার করবেন। আজিতা তার বাম পাশে তাকলো। আলোকিত একটা রেস্তোরাঁ দেখলো। সে বলল, আমার পায়ের যা অবস্থা তাতে ভেতরে যাওয়া সম্ভব না। আপনায় এখানে একা বসে রাখবো না, তাই তো ডেকে তোলা। কিন্তু কোনো কিন্তু নয়, চলুন আমার সাথে। খিদে টিদে পেয়েছে তো নাকি? কথাটা বলে গাড়ি থেকে বের হলো ফারিস। আজিতা সিট বেল্ট খুলল। খিদে অবশ্য একটু পেয়েছে। আজিতা তার পায়ের দিকে তাকালো। পায়ের অবস্থা জটিল। খুলে আরেকবার ব্যান্ডেজ করতে পারলে ভালো হতো। সঙ্গে একটা ব্যথার ওষুধ দরকার। ফারিস দরজা খুলে দিল। আজিতার দিকে তাকিয়ে বলল। আজিতা আস্তে আস্তে বের হলো। এই ফারিসের আচমকা এমন আচরণে সে বেশ বিরক্ত। ফারিস আবারও আজিতাকে কোলে তুলে নিল। আজিতা থতমত খেলো আবার। এই ছেলেটা করছেটা কি? আজিতা ফারিসের গলা ধরলো এবার। ফিসফিস করে বলল, কাজটা কি ঠিক হচ্ছে? আমার ভালো লাগছে। কথাটা বলে হনহন করে রেস্তোরাঁর ভিতরে ঢুকে গেল। রেস্তোরাঁর মানুষের চোখ ছানা পড়া। তবে পরক্ষণে আজিতার পায়ের অবস্থা থেকে বেশি ভাবল না। আজিতার লজ্জা লাগছে। এভাবে রেস্তোরাঁ ভর্তি মানুষের সামনে দিয়ে কিভাবে যাচ্ছে। আজিতা বলল, এমন করছেন কেন? আমি বিব্রত হচ্ছি। এত বিব্রত হওয়ার কি আছে? আমরা যা নই মানুষ সেটাই ভাবছে। আজিতা কিছু বলল না। ছেলেটা কি বললো তাই ভাবছে। ফারিস আজিতাকে নিয়ে এসে বসালো চেয়ারে। একজন ওয়েটার দৌড়ে আসলো দ্রুত। বলল, কি খাবেন স্যার? ভাত, মাংস, বিরিয়ানি? ফারিস আচমকাই আজিতাকে উদ্দেশ্য করে বলল। তুমি কি খাবে বলো ওনাকে। তোর চোখ বেরিয়ে আসার উপক্রম আজিতার। এই প্রথম ফারিস তাকে তুমি করে সম্বোধন করলো। কেন বলো? ওয়েটার আজিতার দিকে তাকিয়ে বলল। কি খাবেন ম্যাম? আজিতা যেন শুনতে পেল না ওয়েটারের কথা। সে তাকিয়ে তখনও ফারিসের দিকে। ফারিস গ্লাসে পানি ঢালো। এক চুমুক দিয়ে বলল, কি হলো? তুমি কিছু বলছো না কেন? আজিতার এবার হুঁশ আসলো। আমতা আমতা করে বলল, জি। ওয়েটার মৃদু হেসে আবার বলল। ম্যাম আরটা? আজিতা থরথর করে বলল, আলু ভর্তা আর ভাত নিয়ে আসেন, সঙ্গে একটা ডিম ভাজা। আচ্ছা ম্যাম। ওয়েটার এবার ফারিসের দিকে তাকিয়ে বলল। আপনি কি খাবেন স্যার? ফারিসের দ্বিধাহীন জবাব। ম্যাম যা বলেছে স্যারও তাই খাবে। ওয়েটারের ঠোঁটে আপনা আপনি মিষ্টি হাসি আসলো। মৃদু স্বরে বলল, আচ্ছা স্যার। ওয়েটার চলে গেল। আজিতার তীক্ষ্ণ চাহনি। সে ফারিসের দিকে তাকিয়ে বলল, এগুলো কি হচ্ছিল? আপনি হঠাৎ তুমি তুমি করছেন কেন? ফারিস খানিকটা এগিয়ে আসলো। আজিতাও এগোলো। ফারিস আশেপাশে তাকিয়ে বলল, আমরা যেভাবে এন্ট্রি নিয়েছি তাতে সবাই ভেবে নিয়েছে আমরা স্বামী স্ত্রী। এখন এখানে বসে আপনি আঙ্গা করলে তাদের সন্দেহ হতো, যেটা আমি মোটেও চাচ্ছি না। তাই বেশি না বকে খাবার এলে খেয়ে দিয়ে বের হন, বুঝেছেন? আর তাছাড়া মানুষের ভুলটা ভাঙলে আমার চেয়ে আপনাই নিয়ে কথা হতো বেশি। কেউ আপনার চরিত্র নিয়ে কিছু বলুক তা আমি মোটেও চাচ্ছি না। ফারিস ছড়ে এলো। আজিতা চুপ করে রইল। তার মনে হলো কোথাও গিয়ে কথাগুলো ভুল বলেনি ফারিস। মিনিট 20 যেতেই গরম গরম ভাত, আলু ভর্তা আর ডিম ভাজা নিয়ে হাজির ওয়েটার। আজিতা ভেবেছিল এসব খাবার খেতে ফারিসের বুঝি অসুবিধা হবে, কিন্তু তার ভাবনাকে ভুল প্রমাণ করে দিয়ে ফারিস তৃপ্তি করে খাচ্ছে। আজিতা বিষয়টাই মুগ্ধ হলো। এত বড় ওষুধ কোম্পানির মালিক আলু ভর্তা আর ভাত এভাবে তৃপ্তি করে খেতে পারে, এটা যেন সে আশা করেনি। ঘড়িতে তখন রাত 11টা বাজতে 6 মিনিট বাকি। আজিতার ফারিস রেস্তোরাঁ থেকে বের হলো। ফারিস আবার তাকে কোলে নিয়ে বেরিয়েছে। আজিতার এবার আর কোনো দ্বিধা কাজ করেনি। রেস্তোরাঁ থেকে বের হতে আজিতার নজরে আসলো একটা ফার্মেসির দোকানের দিকে। সে তাড়া দিয়ে বলল, ওই ফার্মেসিতে একটু চলুন না, আমার পায়ের ব্যথার জন্য একটা ঔষধ কিনতে হবে। ফারিস আর দ্বিধা করলো না, বিনা বাক্যে চলো সেখানে। আজিতা প্রায় 15 মিনিট সময় নিয়ে তার পায়ের ব্যান্ডেজ খুলে পুনরায় চিকিৎসা করলো। পায়ের জখম হয়েছে বেশ, তার জুতো পুরো ছিদ্র হয়ে গিয়েছিল। ফারিস বেশ
ধৈর্য নিয়ে পুরোটা সময় অপেক্ষা করলো আজিতার জন্য। অবশেষে তার শেষ হলো। ফারিস এগিয়ে গেল তার গাড়ির কাছে, গাড়িটা এগিয়ে আনলো ফার্মেসির দরজার মুখে। অতঃপর আজিতাকে ধরে বসালো গাড়িতে, তারপর দম ফেলল। যাক, এবার নিরুদ্বিধায় গাড়ি নিয়ে ছোটা যাবে। ফারিস গাড়ির ভিতর ঢুকলো, দরজা আটকে সিট বেল্ট লাগাতে লাগাতে বেশ হুকুমের স্বরে বলল,